আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি গত 20শে মার্চ বা 26শে মার্চ 2020 ইংরেজি হতে আজ পর্যন্ত যেই কয়বার অনলাইন ক্লাসে এসেছি, তার মধ্যে আমি আজকে 383 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস তোমরা ভালো আছো এবং তোমরা সবাই আজকের ক্লাসটা যারা তোমরা উপস্থিত থাকবে তোমাদের এফবি ওয়ালে শেয়ার করে দেবে। তোমরা তোমাদের এফবি ওয়ালে শেয়ার করলে আমার মনে হয় তোমাদের সাথে সংযুক্ত থাকা অন্যান্য শিক্ষার্থীরা যারা বিজ্ঞান বিভাগে পড়ে বা একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে আছে তারা এই কাজটা দেখার সুযোগ পাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস করাবো, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে 383 নম্বর ক্লাসের আলোচনার টপিকস হচ্ছে ভর শক্তি সম্পর্ক। এটার সাথে আমি ভর এবং বা শক্তি ও ভরবেগের মধ্যে একটি সম্পর্ক আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে দেখো, ভর মানে আমরা জানি যে কোনো বস্তুর পরিমাণ। এই কোনো বস্তুর পরিমাণকে কিভাবে শক্তিতে রূপান্তর করা যায়, অর্থাৎ কোনো বস্তুর ভরকে কিভাবে শক্তিতে রূপান্তর করা যায়, অর্থাৎ কোনো একটি বস্তুর ভর এবং শক্তির মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, তার উপর একটি সমীকরণ দিয়ে গেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বের সাহায্যে। তার আপেক্ষিকতার কিসের সাহায্যে? তত্ত্বের সাহায্যে। অবশ্যই তিনি তার এই ভর শক্তি সমীকরণ প্রতিপাদন করতে গিয়ে নিউটনের গতিবিদ্যার বা গতির সমীকরণের সাহায্য নিয়েছিলেন। দেখো প্রিয় শিক্ষার্থী, তিনি মানব কল্যাণে অর্থাৎ আইনস্টাইন সাহেব মানব কল্যাণে বা মানবের উপকারের জন্য ভর শক্তি সম্পর্ক বা E সমান mc² সমীকরণটি মূলত প্রতিপাদন করেছিলেন। কিন্তু তিনি যে উদ্দেশ্য নিয়ে এই সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে সেই উদ্দেশ্য ব্যাহত হয়। অর্থাৎ কিছু কুচক্রী মহল ওনার এই সমীকরণটাকে বাজারে বিক্রি করে দিয়ে, অর্থাৎ কি করছে, তৎকালীন যেভাবে যে বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় তার এই সমীকরণের অপপ্রয়োগ করে কি করছেন, কোটি কোটি মানুষের ক্ষতি করছেন। জাপানে ওই যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেটা এই E সমান mc² সমীকরণ প্রয়োগ করে তৈরি করা বোমাগুলি। তার মানে তিনি মূলত এই সমীকরণটি প্রতিষ্ঠা করছিলেন মানব কল্যাণে বা মানব হিতকর কাজ সাধনের জন্য, কর্ম সাধনের জন্য। কিন্তু সেটা যেমন প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থাকে, তেমনিও এই সূত্রটা ভালো দিকের চেয়ে মন্দ দিকটাই কিন্তু বেশি কি হয়েছিল, প্রভাবিত হয়ে গেছিল। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এই সমীকরণটা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে, সেজন্য আমরা এই সমীকরণটা একটু কি করব, আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি নিউটনের গতিবিদ্যা অনুসারে আমরা জানি যে নিউটনের গতিবিদ্যা অনুসারে আমরা জানি যে কি জানি, নিউটনের গতিবিদ্যা অনুসারে আমরা জানি, দেখো কি জানি, বল ভরবেগের পরিবর্তনের হার। বল হলো ভরবেগের পরিবর্তন। আমরা জানি বল হলো ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ভরবেগের পরিবর্তনটাই মূলত বল। যদি কোনো বস্তুর বল F হয় এবং বস্তুর ভর m হয় এবং বস্তুটিতে প্রযুক্ত ত্বরণ a হয়, তাহলে আমরা লিখতে পারি F সমান ma। F সমান কি? ma। কিন্তু আমি বলছি যে বল হলো ভরবেগের পরিবর্তনের হার। কিসের পরিবর্তনের হার? ভরবেগের পরিবর্তনের হার। এখন দেখো, ত্বরণ a, বেগ v, এবং সময় যদি t হয়, তাহলে আমরা লিখতে পারি a সমান dv dt। a সমান কি dt? dv dt। অর্থাৎ ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমি এখানে যদি সেটা ইনপুট করি mdv dt। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই ধ্রুবরাশিকে যদি এখানে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে পাবো d dt ইনটু বা d dt অফ mv। d dt অফ কি? mv। তার মানে আমরা দেখতেছি যে mv সমান হচ্ছে ভরবেগ mv সমান ভরবেগ কি? ফি। তাহলে আমরা বলকে অবশ্যই ভরবেগের পরিবর্তনের হারে
বলতে পারি। অর্থাৎ টোটালি ভরবেগের পরিবর্তনটাই হলো বল, টোটালি ভরবেগের পরিবর্তনটাই হলো কি বল। আমি এই 1 নং সমীকরণ দিলাম, অর্থাৎ আমরা পেলাম যে F সমান d dt অফ mv, F সমান d dt অফ কি mv। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল নিউটনের গতিবিদ্যার সূত্র অনুসারে, কিন্তু যদি আমি আইনস্টাইনের বিশেষ তত্ত্ব প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমরা জানি যে ভর বেগ সময়, ভর বেগ সময় বা অবস্থান সবকিছুই কিসের পরিবর্তনশীল, কিন্তু নিউটনের বলবিদ্যা অনুসারে ভর সময় এবং অবস্থান কোনটাই কি ছিল না, পরিবর্তনশীল ছিল না। তাহলে আমরা এখানে লিখতে পারি আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব অনুসারে ভর ও বেগ উভয়ই পরিবর্তনশীল। ভর ও বেগ কিসের পরিবর্তনশীল? উভয়ে পরিবর্তনশীল। অর্থাৎ আইনস্টাইন সাহেব 1905 সালে তার আলোচনায় বলেছিলেন যে ভর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ভর পরিবর্তন হতে পারে। আবার তিনি আরো বলছিলেন ভরের সাথে সাথে দৈর্ঘ্য বা সময় তিনটাই কি হতে পারে, পরিবর্তন হতে পারে। আর আমরা তো জানি বেগ পরিবর্তন হয়, সুতরাং আমরা আপেক্ষিকতার তত্ত্ব যদি প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভর এবং বেগ উভয়ই পরিবর্তনশীল। সুতরাং আমি 1 নং সমীকরণকে লিখতে পারি, বা 1 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে যদি ব্যবকলন করি, ব্যবকলন মানে কি অন্তরীকরণ, সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই আমার 1 নং সমীকরণটা কি ছিল, F সমান, দেখো আমার 1 নং সমীকরণটা ছিল F সমান কি d dt অফ mv, d dt অফ কি mv। তার মানে আমি 1 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করছিলাম, সুতরাং আমাকে এটা উল্লেখ করতে হবে না, আমি সরাসরি 1 নং সমীকরণকে নিম্নোক্তভাবে লিখতে পারি। বলে লিখি 1 নং সমীকরণকে সুতরাং 1 নং সমীকরণকে নিম্নোক্তভাবে লেখা যায়। দেখো কিভাবে লেখা যায়, F ইকুয়াল, দেখো আমি এখানে এই জিনিসটাকে ইউভির যদি সূত্র প্রয়োগ করি, আমরা ইউভির সূত্র প্রয়োগ করার সময়, অর্থাৎ আমরা যখন ক্যালকুলাস করছিলাম তখন ইউভির সূত্র ব্যবহার করছিলাম d dx অফ uv সমান u d dx অফ v প্লাস v d dx অফ u। তাহলে আমি যদি এই সূত্রটা এখানে mv এর উপর প্রয়োগ করি, তাহলে আমরা প্রথমে m কে রেখে দিলাম dv dt প্লাস v কে রেখে দেব dn dt, dv dt d dt of v m into d dt of v plus v into d dt of m, v into d dt of কি m। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে 1 নং সমীকরণ পেয়েছিলাম, আমি সমীকরণগুলো একটু এখানে পাশে ইনপুট করে রাখছি, কারণ আমাদের এই সমীকরণগুলো পরে কাজে লাগতে পারে। আমি 2 নম্বর সমীকরণ পাইলাম m সমান f সমান m d dt of v plus v d dt of m। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানি যে কোন বস্তুকে যদি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনি, স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তুকে আমি যদি গতিশীল অবস্থায় আনি, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করতে হবে। যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করি, সেই কাজের পরিবর্তনকে বলা হবে গতিশক্তি, অর্থাৎ সেই পরিমাণ কাজকে আমরা বলবো গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনি, সেই ক্ষেত্রে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হবে সেটাকে তার কি বলা হয়, গতিশক্তি বলা হয়। তাহলে আমি এখানে লিখবো কোন একটি বস্তুকে স্থির অবস্থা হতে গতিশীল অবস্থায় আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে বস্তুটির কি বলা হয়, গতিশক্তি বলা হয়।
কাজের পরিবর্তন। শক্তি মানে কি জানি? কাজের পরিবর্তন বলি। তাহলে গতিশক্তি মানে হচ্ছে যে অর্থাৎ কোন একটি বস্তুকে আমি গতিশীল করব, সেই গতিশীল করতে যে পরিমাণ আমাকে কাজ করতে হয়েছে সেই কাজটাকে আমরা বলবো ওই বস্তুটি গতিশক্তি। ওই বস্তুটি কি শক্তি? গতিশক্তি। এখন কোন বস্তুর উপর বা বস্তুটির উপর যে বস্তু নিয়ে আমি কাজ করতেছি সেই বস্তুটির উপর যদি F বল প্রয়োগ করা হয় এবং তাতে তার সরণ dx হয়, অর্থাৎ কোন একটি বস্তুর উপর যদি F পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটির dx পরিমাণ সরণ ঘটে, বস্তুটির কি পরিমাণ সরণ ঘটে? dx পরিমাণ সরণ ঘটে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি dx পরিমাণ সরণ ঘটাতে পারি তাহলে কাজ বা গতিশক্তি তাহলে সম্পাদিত কাজ বা গতিশক্তি DEK। কেন DEK লিখলাম? কারণ কাজটা ছিল কম, কাজটা ছিল ছোট, সুতরাং গতিশক্তিও কি হবে? ছোট হবে। সুতরাং আমরা লিখতে পারি কাজ বা গতিশক্তি সমান F dx। F কি x? dx। F dx। এখন কাইন্ডলি দেখো, আমি f এর মানটা এখানে একটু বসাবো। আমি 1 নং সমীকরণ থেকে অর্থাৎ 2 নং সমীকরণ থেকে যদি f এর মানটা বসাই, f সমান আমি পাবো m d dt of b plus v d dt of m into dx into কি x? dx। আমি কত নং সমীকরণ থেকে পেলাম? 2 নং সমীকরণ থেকে পেলাম 2 হতো, অর্থাৎ 2 হতো আমি কার মান বসাইছি? f এর মান বসিয়েছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি dx দ্বারা একটু গুণ করে দেব। dx দ্বারা গুণ করে দিলে m dv dt dx plus v d dt m dx। v d dt m dx আমি এটা পেলাম, তাই না? এখন আমি একটু কাজ করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু কাজ করি, আমি এই সমীকরণটাকে লিখতে পারি m dv dx dt। একটু সাজিয়ে দিলাম, প্লাস এখানেও v dm dx dt। এভাবে লিখতে পারি কিনা দেখো তো প্রিয় শিক্ষার্থী। আমার এখানে dt টা dv এর সাথে ছিল, আমি এটাকে dx এর সাথে করে দিলাম। এখানে dt টা dm এর সাথে ছিল, এটাকে আমি কিসের সাথে করে দিলাম? dx এর সাথে করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, লেখা কি বোঝা যাচ্ছে কিনা? যদি লেখা বোঝা না যায় কাইন্ডলি আমাকে একটু জানাবে। আর কথাগুলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, যদি সাউন্ড শোনা না যায় সেই ক্ষেত্রেও আমাকে একটু জানাবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, লিংকটা শেয়ার করলে তোমাদের জন্য জিনিসটা বা তোমাদের সাথে থাকা শিক্ষার্থীরা এই ক্লাসটা সম্পর্কে জানতে পারবে বা ক্লাসটা দেখার সুযোগ পাবে, তাদের সকলেরই লাভ হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা পেলাম কি? আমরা DEK অর্থাৎ ক্ষুদ্র সরণের জন্য, অর্থাৎ F পরিমাণ বল প্রয়োগ করায় কোন একটি বস্তুর উপর তার সরণ যদি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে কি dx পরিমাণ সরণ হয়, সেই ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন হবে DEK সমান m dv dot d dt of x plus v dm into d dt of x। আমি সমীকরণগুলো একটু এখানে ইনপুট করে রাখছি কারণ আমার কাজে লাগবে পরবর্তীতে d dt of m। এটা ছিল 1 নং সমীকরণ। আমি এখন এই সমীকরণটাকে উপরে লিখে আমরা এখানে পাবো DEK ইকুয়াল, দেখো আমি এটাকে এখানে এভাবে লিখতে পারি m dv into দেখো dx dt মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তন? সরণের পরিবর্তন। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি dx dt সমান v। সুতরাং এখানে v লিখব প্লাস এখান থেকে আমি v dm into v লিখব, কারণ এটা সমান আমি কি পাইলাম? v পাইলাম। এটা সমান কি পাইলাম? v পাইলাম। তাহলে এখান থেকে আমি কি লিখব? DEK সমান mv dv, mv এই v টাকে আমি সামনে নিয়ে আসছি, mv dv প্লাস এটাকে সামনে নিয়ে আসলে
ভি স্কয়ার ডিএম। এটাকে আমি 3 নং সমীকরণ দেব। এটাকে আমি কয় নং সমীকরণ দেব? 3 নং সমীকরণ দেব। তার মানে আমি দেখতেছি যে কোন একটি বস্তু স্থির বস্তু, সেই বস্তুতে আমি F পরিমাণ বল প্রয়োগ করছি এবং F পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটির সরণ করছে dx এবং এই dx পরিমাণ সরণ করার জন্য বস্তুটির যে গতিশক্তির পরিবর্তন হয়েছে সেই গতিশক্তি dE কে সমান mv dv প্লাস v স্কয়ার dm। প্রিয় শিক্ষার্থী, লেখা বুঝতে না পারলে আমাকে জানাইও এবং সাউন্ড শোনা না গেলে সেটাও আমাকে মেসেজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ভরের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ভরের আপেক্ষিকতা মানে কি? ভরের আপেক্ষিকতা ছিল যদি কোন একটি বস্তু একটি কাঠামোর সাপেক্ষে অন্য একটি কাঠামোতে কি থাকে? গতিশীল থাকে। অর্থাৎ কোন একটি বস্তু গতিশীল অবস্থায় যে ভর পাওয়া যাবে, স্থির অবস্থায় সেই ভরটা গতিশীল অবস্থার ভরের চেয়ে অবশ্যই কি হবে? কম হবে। বা আবার বলতেছি, কোন একটি বস্তুর গতিশীল অবস্থার ভর অবশ্যই স্থির অবস্থার ভরের চেয়ে বেশি হবে। কোন একটি বস্তুর গতিশীল অবস্থার ভর অবশ্যই কার ভরের চেয়ে বেশি হবে? স্থির অবস্থার ভরের চেয়ে বেশি হবে। এখন দেখো, যদি গতিশীল অবস্থার ভর যদি m হয় এবং স্থির অবস্থার ভর যদি m0 হয়, তাহলে m সমান m0 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। v স্কয়ার বাই k স্কয়ার c স্কয়ার। আমি আবার বলতেছি, বলের আপেক্ষিকতা মানে হচ্ছে যে কোন একটি বস্তু বা কোন দুটি কাঠামো, যে দুটি কাঠামো, এগুলি হচ্ছে একটি কাঠামো আরেকটি কাঠামোর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল। অর্থাৎ গতিশীল কাঠামোতে কোন একটি বস্তু যে বল পরিমাপ করব, সেই বলটা যদি আমি স্থির কাঠামোতে রেখে পরিমাপ করি, তাহলে যা পাবো তার চেয়ে গতিশীল কাঠামোর বলটা বেশি হবে। এখানে গতিশীল কাঠামোর ভর যদি m হয় এবং স্থির কাঠামোর ভর যদি m0 হয়, তাহলে m সমান m0 বাই স্কয়ার রুট অফ m স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আমি একটু বর্গ করলে এটা m স্কয়ার, এটা হবে m0 স্কয়ার এবং এটা হবে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আমি একটু আরো গুণন করব। যদি আমি আরো গুণন করি তাহলে আমরা কি পাবো দেখো। আমি এই সমীকরণটা একটু এই পাশে লিখে রাখি। 3 নং সমীকরণটা আমি একটু লিখে রাখি। এখানে dE কে সমান mv dv প্লাস v স্কয়ার dm। এটা ছিল 3 নং সমীকরণ। তাহলে আমি এখান থেকে কি পাবো দেখো। এখানে আলোচনা করলে m স্কয়ার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার আমি লিখে রাখলাম। এখান থেকে পাবো m0 স্কয়ার। এখানে আমি একটু ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো। m স্কয়ার c স্কয়ার মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার লসাগু দিলাম সমান m0 স্কয়ার। এখন আমি একটু কি করব? আরো গুণন করব। আরো গুণন করলে আমরা কি পাবো দেখো। তাইলে যদি আরো গুণন করি তাহলে আমরা এখানে পাবো এই উপরের সংখ্যা m স্কয়ার দিয়ে উপরের রাশিটিকে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা এরকম পাবো m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার। m স্কয়ার কি স্কয়ার? v স্কয়ার। c স্কয়ারটা ছিল নিচে, সুতরাং আমরা এই পাশে পাঠিয়ে দেব m0 স্কয়ার c স্কয়ার। m0 স্কয়ার কি স্কয়ার? c স্কয়ার। অর্থাৎ আমরা পাচ্ছি যে কি m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার সমান m0 স্কয়ার c স্কয়ার। এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম এবং এই সমীকরণটা আমি এখানে ইনপুট করে দিলাম। m স্কয়ার c স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার সমান m0 স্কয়ার c স্কয়ার। এটা হচ্ছে 4 নং সমীকরণ। পরবর্তীতে যদি আমাদের কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলি কি করব? প্রয়োগ করব। না লাগলে আমরা কি করব না? প্রয়োগ করব না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, সমীকরণ 4 কে আমি কি করব? অন্তরীকরণ করব। সমীকরণ 4 কে আমি কি করব? অন্তরীকরণ করব। যদি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো। এখানে কেন অন্তরীকরণ করব? দেখো এখানে আলুর ব্যাগ c, দেখো আমরা আগেই বলছিলাম আলুর ব্যাগ কি c এবং গতিশীল অবস্থায় বস্তুটির ভর m, স্থির অবস্থার বস্তুটির ভর m0 এবং যে কাঠামোটা গতিশীল ছিল সেই কাঠামোর ব্যাগ ছিল v। দেখো আমি ভরের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বলছিলাম যে v মানে ব্যাগটা পরিবর্তনশীল, কিন্তু ভরও পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? ভর পরিবর্তনশীল। সুতরাং ভর পরিবর্তন হইবে। m হইছে m0 ছিল স্থির ভর, m0 ছিল কি ভর? স্থির ভর। আর c হচ্ছে ধ্রুব রাশি। c হচ্ছে কি রাশি? ধ্রুব রাশি। সুতরাং আমি যদি এখানে ডিফারেন্সিয়েট করি, এখন আমি কি করব? ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ 4 নং কে
4 নংকে ব্যবকলন করে পাই, দেখো কি পাই ব্যবকলন করে, আমি এই c স্কয়ার কে রেখে দেব, c স্কয়ার রেখে দিলাম, m স্কয়ার কে যদি আমি ব্যবকলন করি 2m dm পাবো, 2m কি পাবো, dm পাবো। তোমরা ক্যালকুলাস সম্পর্কে খুব ভালো তোমাদের ধারণা রয়েছে এবং এটা খুব সহজে বুঝতে পারতেছো, সেটা আমি বুঝতেছি। তো দেখো যদিও তারপরও না বুঝো তাহলে আমাকে জানাই, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। খুব সহজ একটা জিনিস, c স্কয়ার ধ্রুব রাশি সেজন্য রেখে দিলাম, m স্কয়ার কে আমি ডিফারেন্সিয়েট করলে 2m dm পাবো। কিন্তু এখানে দেখো এখানে m স্কয়ার b স্কয়ার আছে, দুটোই পরিবর্তনশীল রাশি, mb দুইটাই কি রাশি, পরিবর্তনশীল রাশি। আমি মাইনাসটা দিলাম, তৃতীয় বন্ধনী দেব একটা, আমি প্রথমে m স্কয়ার কে রেখে দেব, b স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, b স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2v dv হবে, 2v dv হবে। এই এখানে যেরকম আমি m স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছিলাম 2m dm হইছে, এখানে b স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছি 2v dv হবে, প্লাস এখন b স্কয়ার কে রেখে দেব, m স্কয়ার কে করব 2m dm হবে, 2m কি m হবে, dm হবে। তার মানে বাম পাশের ডিফারেন্সিয়েট শেষ, আবার ডান পাশে যাব, ডান পাশে যখন ডিফারেন্সিয়েট করব তাহলে আমরা দেখব যে m নট ধ্রুব রাশি, c ধ্রুব রাশি, এগুলিকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, gd পাবো, ধ্রুব রাশিকে ডিফারেন্সিয়েট করলে gd পাবো। এখানে আমরা লিখব m নট এবং c ধ্রুবক, m নট এবং কি ধ্রুবক, c ধ্রুবক। এখানে একটু ক্যালকুলেশন করব, তাই একটু দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 2m আছে, এখানেও 2m আছে, দেখেন 2m স্কয়ার, এখানেও 2m আছে, সব জায়গায় 2m আছে না, যেহেতু সব জায়গায় 2m আছে সেজন্য আমি 2m দিয়ে ভাগ করে দেব, 2m দিয়ে ভাগ করলে এখানে থাকবে c স্কয়ার dm, কাইন্ডলি একটু বুঝার চেষ্টা করবা। দেখো এখানে 2m আছে, আমি ভাগ করে দিলাম c স্কয়ার dm, এখানে মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস এখানে এখানকার একটা m, এখানে 2 চলে যাবে, তার মানে mb dv, অর্থাৎ এখান থেকে 2m দিয়ে ভাগ করলে mb dv থাকবে, মাইনাস এখান থেকে থাকবে v স্কয়ার dm সমান 0। আমি এখন একটু পক্ষান্তর করব, আমি পাবো c স্কয়ার dm মাইনাস v স্কয়ার dm সমান mb dv, c স্কয়ার dm, দেখো আমরা কি পাচ্ছি, c স্কয়ার dm মাইনাস v স্কয়ার dm সমান mb dv পাচ্ছি। আমি এখান থেকে dm টা কমন নিয়ে নেব, এখান থেকে কিটা কমন নেব, dm টা কমন নিয়ে নেব, যদি dm টা কমন নিই আমরা পাচ্ছি mv dv ইকুয়াল mv dv ইকুয়াল c স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু dm, c স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু কি dm। এটাকে আমি 5 নং সমীকরণ দিলাম, এটাকে কয় নং সমীকরণ দিলাম, 5 নং সমীকরণ দিলাম। যখন আমরা এটা প্রয়োজন করব তখন আমরা এটা কি করব, ইউজ করব। আমি এখানে একটু লিখে দিচ্ছি mv dv ইকুয়াল c স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু dm, এটাকে 5 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম, 5 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি 3 নং সমীকরণ ও 5 নং সমীকরণে কি করব, সংযোগ করাবো, 3 নং সমীকরণ ও 5 নং সমীকরণে সংযোগ করাবো। দেখো 3 নং সমীকরণে আছে dek সমান mv dv প্লাস v স্কয়ার dm, dek সমান অর্থাৎ ক্ষুদ্র বস্তু, খুব ক্ষুদ্র একটি বস্তু বা কোন একটি বস্তুকে এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটির যদি 1 dx পরিমাণ সরণ ঘটে, সেই ক্ষেত্রে গতিশক্তি dek সমান mv dv প্লাস v স্কয়ার dm। আমি এই যে 3 নং সমীকরণে 5 নং সমীকরণটা কি করব, ইনপুট করব। তাহলে এখানে লিখব 3 ও 5 হতে পাই, 3 ও 5 হতে পাই। দেখো আমি 3 নং সমীকরণটা লিখলাম dek সমান mv dv এর মান হবে এটা লিখলে আমি সরাসরি গুণ দিয়ে লিখতেছি c স্কয়ার dm মাইনাস v স্কয়ার dm প্লাস v স্কয়ার dm, এই যে v স্কয়ার dm লিখে, এখন এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি গেলে বাকি থাকবে কি dek সমান c স্কয়ার dm, এটাকে আমি 6 নং দেব, এটাকে আমি কয় নং নেব, তার মানে আমি এখানে পাচ্ছি কি dek সমান c স্কয়ার dm। এখানে dm টা হচ্ছে ভরের পরিবর্তন, dm টা হচ্ছে কিসের পরিবর্তন, ভরের পরিবর্তন, ঠিক আছে। তার মানে আমি লিখতেছি যে এটা ছিল ভর, এটা ছিল বেগ, এটা ছিল ভর, এটা ছিল কি বেগ, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, গতিশক্তির পরিবর্তন কিসের পরিবর্তনের সমানুপাতিক, আমরা এখান থেকে দেখতেছি কি গতিশক্তির পরিবর্তন ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এটা ছিল ভর, এটা ছিল বেগ, সুতরাং ভর ইনটু বেগ, সুতরাং ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক।
তাহলে আমরা দেখতেছি 6 নং সমীকরণ থেকে কোন একটি বস্তুর গতিশক্তির পরিবর্তন অবশ্যই তার কিসের সমানুপাতিক হবে, ভরবেগের সমানুপাতিক হবে। এখন দেখো বস্তুটি কি স্থির ছিল, বস্তুটি কোথায় ছিল, স্থির ছিল, তাই না? বস্তুটি স্থির ছিল। যদি বস্তুটি স্থির অবস্থা হতে রওনা দেওয়া গতিশীল হয়, স্থির অবস্থা থেকে রওনা দেওয়া কি হয়, গতিশীল হয়, সেই ক্ষেত্রে v নট সমান 0। সেই ক্ষেত্রে v নট সমান কি 0, অর্থাৎ স্থির ছিল, তার কোনো ব্যাক ছিল না। স্থির যখন ছিল তখন তার কি ছিল, ব্যাক ছিল না। এবং স্থির যখন ছিল তখন বস্তুটির ভর ছিল m0, বস্তুটির ভর ছিল কি m0। যখন বস্তুটি স্থির ছিল তখন বস্তুটির কোনো গতিশক্তি ছিল না, বস্তুটির কোনো কি শক্তি ছিল না, গতিশক্তি ছিল না। কিন্তু বস্তুটি যখন গতিশীল হয়েছে, আবার বস্তুটি গতিশীল হলে অর্থাৎ v সমান v হলে অর্থাৎ বস্তুটি v বেগে গতিশীল হলে, যখন বস্তুটি স্থির ছিল তখন বস্তুটির ব্যাগ ছিল 0, ব্যাগ যদি 0 হয় বস্তুটির কোনো গতিশক্তি থাকবে না, বস্তুটির ভর থাকবে আদি ভর। এবং বস্তুটি যদি গতিশীল হয় অর্থাৎ ব্যাগটা সর্বোচ্চ বেগের সমান হয়, সেই ক্ষেত্রে v সমান v, m সমান m, অর্থাৎ ভর হবে সর্বোচ্চ, ভর হবে কি সর্বোচ্চ, এবং গতিশক্তি হবে e কে, গতিশক্তি কি হবে e কে। তার মানে আমি দেখতেছি যে যখন গতিশক্তি 0 ছিল তখন ব্যাগ ছিল 0, ভর ছিল m0। যখন গতিশক্তি সর্বোচ্চ ছিল যখন ব্যাগ সর্বোচ্চ ছিল তখন গতিশক্তি ছিল সর্বোচ্চ, ভর ছিল সর্বোচ্চ, ভর ছিল কি সর্বোচ্চ। তাহলে এখানে দুইটা ডিফারেনশিয়াল রাশি আছে 6 নং সমীকরণে। দেখো কয়টা ডিফারেনশিয়াল রাশি আছে, দুইটা ডিফারেনশিয়াল রাশি আছে। তাহলে 6 নং হতে পায় 6 নং হতে মোট গতিশক্তি সমান মোট গতিশক্তি। দেখো 6 নং সমীকরণ থেকে আমরা মোট গতিশক্তি পাবো ইন্টিগ্রেশন 0 টু e কে, অর্থাৎ 6 নং সমীকরণকে যদি আমি 0 থেকে e কে এবং m থেকে m0 থেকে m সীমার মধ্যে সমাকলন করি, টোটাল গতিশক্তি পাবো। তার মানে 0 থেকে e কে de কে সমান ইন্টিগ্রেশন 0 m0 থেকে m c² dm, ইন্টিগ্রেশন c² dm, অর্থাৎ m0 থেকে m c² dm। অর্থাৎ 6 নং সমীকরণের উভয় পাশে যদি আমি 0 থেকে e কে এবং m0 থেকে m এর মধ্যে সীমার মধ্যে সমাকলন করি, তাহলে টোটাল বস্তুটির একটি কি পাবো, গতিশক্তি পাবো। বস্তুটির টোটাল একটি কি পাবো, গতিশক্তি পাবো। তাহলে এখন এটাকে যদি আমি সমাকলন করি তাহলে দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন dx সমান x, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন de কে সমান আমরা পাবো e কে, সীমা হবে 0 থেকে e কে পর্যন্ত। এখানে c² কে আমি বের করে দেব m0 টু m km dm, বা এখানে ক্যালকুলেশন করলে আমরা টোটালি e কে পাবো, কি পাবো e কে মানে গতিশক্তি ছিল। এখান থেকে আমরা পাবো c² রেখে দিলাম, ইন্টিগ্রেশন dm সমান m, এটা হবে m0 থেকে m। তাহলে e কে ইকুয়াল m, সরি এখানে c² রেখে দিই, এটা হবে m মাইনাস m0। আমি যদি একটু ক্যালকুলেশন করি e কে সমান m c² মাইনাস m0 c² মাইনাস c² m0 c²। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো m c² সমান e কে প্লাস m0 c², e কে প্লাস m0 c²। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে e কে ছিল গতিশক্তি, e কে ছিল কি শক্তি, গতিশক্তি। তাহলে m0 মানে স্থির বল, m0 মানে কি বল, স্থির বল। m0 যদি স্থির বল হয়, এটাকে আমি 7 নং দিই, এটাকে আমি কয় নং দিই, 7 নং সমীকরণ দিই। m0 এখানে কি বল, স্থির বল। তাহলে একটু দেখবা m0 কি বল, স্থির বল। তাহলে আমরা এখানে লিখব বস্তু স্থির অবস্থায় থাকলে এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, বস্তু স্থির অবস্থায় থাকলে এর মধ্যে যে পরিমাণ শক্তি
সঞ্চিত থাকে তাকে তার ভর শক্তি বা স্থিতি শক্তি বলে। ভর শক্তি বা কি শক্তি বলে? স্থিতি শক্তি বলে। ঠিক আছে, অর্থাৎ কোন একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বস্তুটির মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে সেই শক্তিকে আমরা বলবো স্থির ভর শক্তি। সেই শক্তিকে আমরা কি বলবো? স্থির ভর শক্তি বা স্থিতি শক্তি বলবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই 6 নং হতে লিখতে পারি 6 নং হতে পাই মোট শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতি শক্তি। গতিশক্তি প্লাস কি শক্তি? স্থিতি শক্তি। মোট শক্তি সমান গতিশক্তি প্লাস কি শক্তি? স্থিতি শক্তি। এখন কাইন্ডলি একটু দেখো, যদি মোট শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতি শক্তি হয় তাহলে মোট শক্তিকে যদি আমি ই ধরি, ই সমান আমরা পাবো, কাইন্ডলি একটু দেখো, ই সমান আমরা কি পাবো? গতিশক্তি ছিল ই কে প্লাস স্থিতি শক্তি হচ্ছে এম নট সি স্কয়ার। এম নট কি স্কয়ার? সি স্কয়ার। এটাকে আমি কত নাম্বার দিলাম? এটাকে আমি 8 নং সমীকরণ দিলাম। তার মানে আমরা দেখতেছি যে মোট শক্তি E সমান E k প্লাস m নট c স্কয়ার। E k প্লাস t নট c স্কয়ার m নট c স্কয়ার। এখন দেখো 7 নং এবং 8 নং থেকে 7 ও 8 হতে পাই। এখানে E সমান E k প্লাস m নট c স্কয়ার, আর 7 নং ছিল এরকম m c স্কয়ার সমান E k প্লাস m নট c স্কয়ার। E k প্লাস m নট c স্কয়ার, এটা ছিল 7 নং সমীকরণ। তাহলে এখানে দেখতেছি যে এই পাশে এটা ডান পাশ পরস্পর সমান, তাহলে এইটার বাম পাশ পরস্পর সমান হবে। তার মানে আমরা পাবো E সমান mc স্কয়ার। E সমান কি স্কয়ার? mc স্কয়ার। এবং এই E সমান mc স্কয়ার এটাই হলো আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক। এটাই হলো আইনস্টাইনের কি শক্তি সম্পর্ক? ভর শক্তি সম্পর্ক, যেটি পদার্থবিজ্ঞানে অনেকখানি স্থান জুড়ে রয়েছে। অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের মূল বিষয়বস্তু বললো আমরা ভুল হবে না আমি মনে করি। বুঝছো? এটাই হচ্ছে ভর শক্তি সম্পর্কে প্রতিপাদন। আমি এখন তোমাদেরকে একটু ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক দেখাবো। ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ গতিশীল বস্তুর ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক একটু দেখো। 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। গতিশীল বস্তুর ভর এবং ভরবেগ, গতিশীল বস্তুর ভরবেগ ও শক্তির মধ্যে সম্পর্ক একদম ইজি একটা জিনিস, একটু দেখবা প্লিজ। একদম ইজি জিনিস, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবা। দেখো আমরা আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে পাই। ভর শক্তি সম্পর্ক থেকে কি পাই? E সমান mc স্কয়ার। তোমরা এখানে জানো E মানে হচ্ছে মোট শক্তি, m মানে বস্তুটির ভর, c হচ্ছে আলোর বেগ, এবং ভরবেগ v সমান জানো যে v। এখানে v মানে হচ্ছে ভরবেগ, v মানে হচ্ছে বস্তুটির বেগ, এবং m হচ্ছে বস্তুটির ভর। এখন দেখো, যেহেতু E সমান mc স্কয়ার, E সমান কি স্কয়ার? mc স্কয়ার। উভয় পাশে বর্গ করলে E স্কয়ার সমান m স্কয়ার c টু দি পাওয়ার 4 হবে। বর্গ করতে কাইন্ডলি একটু দেখবা আমি কি করার জন্য বর্গ করছি রে? ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, গতিশক্তি নয়। এখন উভয় পক্ষে v স্কয়ার c স্কয়ার বিয়োগ দেব। E স্কয়ার মাইনাস v স্কয়ার c স্কয়ার সমান m স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস v স্কয়ার c স্কয়ার। কাইন্ডলি একটু দেখো, আমি উভয় পাশে v স্কয়ার c স্কয়ার কি করছি? বিয়োগ করছি। উভয় পাশে কি স্কয়ার c স্কয়ার বিয়োগ করছি? v স্কয়ার c স্কয়ার বিয়োগ করছি। এখন দেখো E স্কয়ার মাইনাস v স্কয়ার c স্কয়ার সমান m স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস এই v সমান ছিল mb, তাহলে m স্কয়ার v স্কয়ার c স্কয়ার। m স্কয়ার v স্কয়ার c স্কয়ার। কেন m স্কয়ার v স্কয়ার c স্কয়ার হয়েছে? কারণ আমি v স্কয়ার সমান পাইছি যে m স্কয়ার v স্কয়ার, অর্থাৎ আমি এখানে v সমান কি পাইছি? mb পাইছি। v সমান কি পাইছি? mb পাইছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা e স্কয়ার মাইনাস v স্কয়ার c স্কয়ার সমান m স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার v স্কয়ার c স্কয়ার পাবো। এখন আমি
m এর মানটা বসাবো। m এর মানটা যদি বসাই, দেখো m এর মান ধরে আপেক্ষিক অনুসারে m এর মান এখানে m ইকুয়াল m নট বাই রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা জানি তো। সুতরাং আমরা এখানে লিখতে পারি e স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার সমান, আমি এখানে লিখব m স্কয়ার। দেখো আমি m এর মানটা চাইলে এখানে থেকে কমন নিয়ে নিতে পারি, m এর মানটা এখান থেকে আমি কি নিয়ে নিতে পারি, কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে কাজ করতে পারি। আমি কমন নেব না, আমি সরাসরি কাজ করতেছি। দেখো কমন নিলে সবচেয়ে বেটার। দেখো আমি কমন নিয়ে না করে সরাসরি করি। এখান থেকে যদি আমি দেখি কমন নিয়ে নিই, m স্কয়ার এখানে হবে c টু দি পাওয়ার 4, এখান থেকে আসবে মাইনাস b স্কয়ার c স্কয়ার, মাইনাস b স্কয়ার বাই k স্কয়ার, b স্কয়ার c স্কয়ার আসবে, তাই না? এখন একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে এখন m এর মানটা আমি এখানে m এর মানটা বসাবো। m এর মান ছিল m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, 1 মাইনাস b স্কয়ার বাই k স্কয়ার, c স্কয়ার, এটা হোল স্কয়ার ছিল। তাহলে এখানে c টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার c স্কয়ার। এখন আমি যদি বর্গ করি তাহলে এটা হবে m নট স্কয়ার, এটা হবে 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইনটু, এখান থেকে আমি c টু দি পাওয়ার 4 কমন নেব। কি কমন নেব? c টু দি পাওয়ার 4। c টু দি পাওয়ার 4 যদি আমি কমন নিই, তাহলে একটু দেখো এখানে থাকবে 1 মাইনাস, এখানে হবে b স্কয়ার বাই c স্কয়ার, তাহলে একটু দেখবা c টু দি পাওয়ার 4 সরাসরি কমন নিয়ে নিছি। c টু দি পাওয়ার 4 যদি সরাসরি কমন নিই, এখানে থাকবে 1, এখানে b স্কয়ার, এই c টু দি পাওয়ার 4 হলো c স্কয়ার, তাহলে এটার সাথে এটা কাটাকাটি, এটার সাথে এটা কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি e স্কয়ার মাইনাস p স্কয়ার c স্কয়ার সমান m নট স্কয়ার c টু দি পাওয়ার 4, m নট স্কয়ার কি টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4, বা আমি এখান থেকে লিখতে পারি e স্কয়ার সমান m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এটাই হচ্ছে গতিশীল বস্তুর ভরবেগের সাথে মোট শক্তির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব মজার সঙ্গে কি করছো, ক্লাসটা করেছো। তো আগামী ক্লাস অর্থাৎ 384 নম্বর ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো এবং আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল। আমি বারবার যে কথা বলি, আমারও সেই একই কথা বলতেছি, তোমরা তোমাদের নিজের জীবনের প্রতি খেয়াল রাখো, কারণ নিজের জীবনের প্রতি খেয়াল রাখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়ালেখা। যেমন আমি গতকালকে একটা ওই ফিল্ম, হিন্দি ফিল্ম, যেটা ওই যে ধানুষের আশুরান এরকম একটা ফিল্ম মনে হয়। এই ফিল্মটার লাস্ট অপশনে গিয়ে আমি দেখলাম যে নায়ক তার ছেলেকে বলতেছে, তোমার কাছে যদি লক্ষ কোটি টাকার জায়গা জমি থাকে সেটা কেউ জোর করে দখল করে নিতে পারে, তোমার কাছে যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে সেটা যে কেউ লুট করে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি শিক্ষিত হও, সুশিক্ষিত হও এবং নিজেকে মানুষের মতো করে মানুষ হিসেবে গড়ে তোলো, সেটা কখনো কেউ চুরি করে নিতে পারবে না। তাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে, মানুষের মতো মানুষ হতে হলে, মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে হলে, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, পুরো বিশ্বের উন্নয়নে সংযুক্ত হতে চাইলে পড়ালেখার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গেলে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পড়ালেখা। বুঝে গেছে? সুতরাং বাকিটা কি বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আসসালামু আলাইকুম, ভালো থেকো।